ওকে, ঠিক আছে। আজকে আমরা হচ্ছে উম, তারপর আরো কিছু টপিক পর একটু দেখবো, যে বেসিক টপিক সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা দরকার, এবং দু একটা ম্যাথ করব হয়তো লাস্টলি। সো আজকে আমাদের ডিসকাস করার টপিক হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেন, ডাইইলেকট্রিক লস এবং ডাইইলেকট্রিক ব্রেকডাউন। ডাইইলেকট্রিক লস সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করেছি গতকাল ক্লাসে, লাস্ট ক্লাসে। ক্যাপাসিটেন্সের কিছু ফর্মুলা বা জেনারেল কিছু কনসেপ্ট আমরা দেখব। একটা এক্সাম্পল হিসাবে সিরামিকের ক্ষেত্রে বেরিয়াম টাইটানাইটের ডাইইলেকট্রিক প্রপার্টিজ কেমন হয় বা কেন ভ্যারি করে সেটা আমরা একটু দেখব, এবং কিছু প্রবলেম দেখবো, এক্সাম্পল প্রবলেম, যে আমরা কিভাবে এটা ক্যালকুলেট করতে পারি। সো দেখো, ডাইইলেকট্রিক স্ট্রেনটা হচ্ছে, আমরা ডাইইলেকট্রিক বলতে বলতেছিলাম কোন একটা সার্কিটের মধ্যে যখন আমরা দুইটা প্যারালাল প্লেট রাখি এবং এটাকে সার্কিটে কানেক্ট করি, সো এখানে চার্জ স্টোর হয়। এবং এর মাঝে যদি আমরা ভ্যাকিউম ছাড়া অন্য কোনো ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল ইউজ করি, তাহলে এই স্টোর চার্জের পরিমাণ অনেক বেড়ে যায়, রাইট? এটাই তো ছিল। ওকে, এখন আমরা বলতেছিলাম যে আহ, বাইরে আমরা কোনো একটা ভোল্টেজ বা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার কারণে আমরা এখানে চার্জ স্টোর করতে পারতেছি, যেটা পরবর্তীতে আমাদের অ্যাপ্লিকেশনে আমরা এইটাকে সোর্স হিসাবে ইউজ করি এবং এখান থেকে চার্জ সাপ্লাই দেয়, এটা আমাদের নর্মাল ক্যাপাসিটর যে কাজটা করে। আমরা যদি ফ্যানের সাথে যে ছোট একটা ক্যাপাসিটর লাগাই, এটা সিমিলার কাজটাই করে। এখন আহ, এটা কতক্ষণ পর্যন্ত সে করতে পারবে, বা কত ভোল্টেজ পর্যন্ত বা অ্যাপ্লাইড ফিল্ড তুমি যদি বাড়াইতে থাকো, একটা নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার পর কিন্তু সে এই চার্জ স্টোরিং ক্যাপাসিটিটা তার থাকবে না, সে তার এই প্রপার্টিটা ফেল করে যাবে। তার মানে সে ইলেকট্রিসিটি এতক্ষণ তারা পাস করতে দিচ্ছিল না, চার্জ স্টোর করে রাখছিল, মানে শুধুমাত্র পোলারাইজেশন হতে দিচ্ছে বা ইলেকট্রিক চার্জের ফ্লো হতে দিচ্ছে না, এই যে প্রপার্টিটা সেটা সে আর কন্টিনিউ করতে পারবে না। তখন দেখা যায় একটা ব্রেকডাউন হয়ে যাবে অথবা ইলেকট্রিক কারেন্ট পাস করা শুরু করে দিবে। এখন যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লিকেশন পর্যন্ত তার এই প্রপার্টিকে সে উইথস্ট্যান্ড করতে পারে, সেটাই তার ডাইইলেকট্রিক স্ট্রেংথ। বুঝতে পারছি? আমরা যদি এই সার্কিটে ইলেকট্রিক ফিল্টার বাড়াইতে থাকি, তাহলে এখানে আমাদের চার্জ যে স্টোর হচ্ছে সেটা অ্যামাউন্ট বাড়তে থাকবে, বাট অবশ্যই এটা ইনফিনিটি পর্যন্ত বাড়বে না। একটা নির্দিষ্ট বিভিন্ন ম্যাটেরিয়ালে বিভিন্ন পয়েন্টে যাওয়ার পর তার এই প্রপার্টিটা সে ফেল করে যাবে অথবা শর্ট সার্কিট হয়ে যাবে। আমরা যেটা বলতে পারি যে ইলেকট্রিক কারেন্ট পাস করা শুরু করবে। যে ইলেকট্রিক ফিল্ড পর্যন্ত সেটা উইথস্ট্যান্ড করতে পারছে, সেটাই তার ডাইইলেকট্রিক স্ট্রেংথ। তো আমরা যদি ইলেকট্রিক ইনসুলেটর হিসেবে কোনো একটা জায়গায় কোনো একটা ম্যাটেরিয়াল দরকার হয়, তাহলে অবশ্যই তার ডাইইলেকট্রিক স্ট্রেংথটা অনেক বেশি হইতে হবে। ওকে, আচ্ছা। ডাইইলেকট্রিক লস সম্পর্কে লাস্ট ক্লাসে আমরা কিছুটা হিন্টস দিয়েছিলাম। সুমিত, বলতে পারবা এটা কি ছিল? হ্যাঁ, yes. সো দেখো, আমরা একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালে চাচ্ছিলাম কোনো ইলেকট্রিক চার্জ যেন ফ্লো না হয়, আমরা চার্জ স্টোর করব পোলারাইজেশনের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের গোল ছিল, বা একটা আইডিয়াল ডাইইলেকট্রিক সেটাই করার কথা। কোনো ফ্লো হবে না, মানে জিরো ফ্লো থাকার কথা। ওকে, যখন আমরা এসি কারেন্ট দেই বা অল্টারনেটিভ ইলেকট্রিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করি, তখন আইডিয়াল একটা ক্যাপাসিটরের কথা যদি চিন্তা করি,
তোমরা ইলেকট্রিক্যালের যে কোর্সটা ছিল সেখানে পড়ার কথা, যে ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট লিড করে ভোল্টেজকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এরকম কিছু পড়ছিলা? ইয়েস স্যার অবশ্যই। ইলেকট্রিক, হ্যাঁ, যে চিপরে যে কোর্সটা ছিল আমাদের বেবি সেকেন্ড কোর্সটা, সেটাতে এই টপিকটা তোমরা পড়ার কথা। সো ফার্স্ট কোর্সে পড়েছি, কারণ আচ্ছা, তখন আমরা ফেজর দিয়ে আমাদের ফেজর ডায়াগ্রাম যখন পড়াইছে, হ্যাঁ, জি স্যার। ওকে, ঠিক আছে। সো ইলেকট্রিক কারেন্টটা লিড করার কথা ভোল্টেজটাকে 90 ডিগ্রিতে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোন একটা আইডিয়াল কেস হইলে। ওকে, এখন দেখা যায় যদি এই সিচুয়েশন হয় তাহলে কোনো পাওয়ার অ্যাবজর্পশন হয় না, বা ডাইইলেকট্রিকে কোনো পাওয়ার অ্যাবজর্পশন হয় না, বা আমরা যদি বলি ক্যাপাসিটরে কোনো লস হয় না। ওকে, বাট দেখা যায় রিয়েল সিচুয়েশন গুলাতে কোনো ম্যাটেরিয়াল এটা আসলে আইডিয়াল সিচুয়েশনের মতো কন্টিনিউ করতে পারে না, মানে 90 ডিগ্রি এই যে লিডটা সেটা ধরে রাখতে পারে না, 90 থেকে আস্তে আস্তে কমতে থাকে। কারেন্ট লিড করে হয়তো, বাট ভোল্টেজের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লিড করে না, তাতে এই অ্যাঙ্গেলটা কমতে থাকে। তারপরে আমরা ইনিশিয়াল বা আইডিয়াল কেসের থেকে আমরা বলতে পারি ল্যাগ করে কারেন্ট, রাইট? আর এই যে ল্যাগ করতেছে যে অ্যাঙ্গেলে, সেটা হচ্ছে যে ডেল্টা দ্বারা প্রকাশ করি আমরা। তাহলে আহ, যে পরিমাণ আমরা ল্যাগ করতেছে বা যেটাকে আমরা ডিসিপিটেশন ফ্যাক্টর বলতেছি বা লস ট্যানজেন্ট বলা হয়, সেটা হচ্ছে ট্যান ডেল্টা। ওকে, এটা আমরা একটু মাথায় রাখো। এখন আসলে আমরা এই ট্যান ডেল্টা মেজার করে কি মেজার করতেছি? আমরা মেজার করতেছি কি পরিমাণ এনার্জি আমাদের লস হচ্ছে বা ডাইইলেকট্রিকে অ্যাবজর্ব হচ্ছে, এনার্জি ডিসিপিটেট হচ্ছে পার ইউনিট টাইম। এখন এনার্জি তো ডিস্ট্রয় করা যায় না, রাইট? এনার্জি তো ডিস্ট্রয় করা সম্ভব নয়। সো এনার্জি যদি ডিস্ট্রয় না হয়, তাহলে আমাদের এখানে যেহেতু এনার্জি লস হচ্ছে কোনো একটা ফর্মে কনভার্ট হচ্ছে, রাইট? জি স্যার, থার্মাল এনার্জিতে কিন্তু এটা কনভার্ট হবে। হ্যাঁ, সো এটা যেটা হয় থার্মাল এনার্জিতেই কনভার্ট হয়, এবং এই কনভার্সনের কারণে কিছু ব্যাড ইফেক্ট আছে যেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। সো দেখো, টেন ডেল্টা ক্যালকুলেট করার আর কিছু ফর্মুলা আছে। টেন ডেল্টা ইকুয়াল টু কে ডাবল প্রাইম ডিভাইড বাই কে প্রাইম। কে প্রাইম হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যেটা আমরা জানি। আর কে ডাবল প্রাইম একটা নতুন টার্ম চলে আসে, সেটা হচ্ছে রিলেটিভ লস ফ্যাক্টর। ওকে, এখন পাওয়ার লস কোন একটা sorry, কোন একটা ক্যাপাসিটির মধ্যে পাওয়ার লস কত হচ্ছে, আহ, সেটা আসলে বের করার জন্য দুইটা ফর্মুলা বের করা যায়। তোমাদের বইয়ে ডিরেক্ট ডেরাইভেশন নাই, ফর্মুলা গুলা দেয়া আছে। ডেরাইভেশনটা আসলে আমাদের ইম্পর্টেন্ট না। তার মধ্যে আমরা সেকেন্ড ফর্মুলাটা নিয়ে একটু বেশি কনসার্ন, কারণ এটাতে আমরা জেনারেল প্রপার্টিটা একটু আলোচনা করতে চাই। দেখো পিভি, দেখো দুইটা টার্ম এখানে আসলে আমাদের ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সিগমা ডিসি, মানে ডিসি কন্ডাক্টিভিটি, এবং কে ডাবল প্রাইম মানে লস ফ্যাক্টর। তো আমরা দেখো যদি পাওয়ার লসটাকে কমাইতে চাই তাহলে আলটিমেটলি আমাকে কি করতে হবে? দুইটা ইনিশিয়েটিভ নেওয়া যায়। একটা হচ্ছে যদি সিগমা ডিসির ভ্যালুটা কমাইতে পারি, তাহলে কিন্তু টোটাল পাওয়ার লসটা কমতেছে, রাইট? এখন সিগমা ডিসি বা কন্ডাক্টিভিটি কাদের কম, তুমি যত ইনসুলেটিং প্রপার্টি বেটার এরকম ম্যাটেরিয়াল সিলেক্ট করবা, হাইলি ইনসুলেটিং অথবা সিগমা ডিসি কে জিরোর কাছাকাছি নিয়ে যাবা যত বেশি, ততই তোমার পাওয়ার লসটা কমানো সম্ভব। এটা যেটা করা যায় যদি পিওর ম্যাটেরিয়াল নাও। জেনারেলি আমরা জানি যখনই ইম্পিউরিটি বা ডোপিং থাকে তখনই কিন্তু তার কন্ডাক্টিভিটি বাড়ে, জেনারেল সেন্সে। আমরা আর যদি পিওর, মানে স্যার, যেগুলো ইনসুলেটর সেগুলোর কন্ডাক্টিভিটি বাড়তে পারে, পিওর মেটালের ক্ষেত্রে টোপিং করলে কন্ডাক্টিভিটি আসলে কমবে। না, আমরা তো মেটাল নিয়ে আসলে কনসার্ন না এখানে, মেইনলি আমরা সিরামিক নিয়ে কনসার্ন। মেটালে তো তোমার অলরেডি ব্যান্ড ফ্রি ইলেকট্রন বা ফ্রি ক্যারিয়ারের সংখ্যা অনেক বেশি। তুমি তো ইনসুলেটিং প্রপার্টি চাচ্ছ, মেটাল তো কন্ডাক্টিভ, রাইট? জি স্যার, বুঝলাম। আমরা ইনসুলেটিভের মধ্যে কার ইনসুলেশন বেশি বা আহ, মানে বেটার ইনসুলেটিং প্রপার্টি কিভাবে পাওয়া যায়, আমরা সেটা আলোচনা করতেছি। ওকে, ধরো কোনো একটা সিরামিক তুমি নিবা, তাহলে সেটাকে পিওর ফর্মে নেওয়াটা বেটার, এবং যার ব্যান্ড গ্যাপ হাই। ব্যান্ড গ্যাপ হাই হওয়ার কারণে নাম্বার অফ ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার সংখ্যা কম হবে। তো জেনারেল সেন্সে তাদের কন্ডাক্টিভিটি কম হওয়ার কথা।
এবং তুমি যদি কে ডাবল প্রাইমটাকেও কোনোভাবে কমাইতে পারো তাহলে তোমার পাওয়ার লসটা কমবে। এখন দেখো, তো এই লসটার আসলে কি রিপ্রেজেন্ট করতেছে? একটা হচ্ছে এনার্জি ওয়েস্ট হচ্ছে আমার, রাইট? ক্যাপাসিটর আমরা কিভাবে কাজ করি, সাইন ওয়েভ দ্বারা কেউ এক্সপ্লেন করতে পারবা? সাইন ওয়েভ দিয়ে এক্সপ্লেন, আমরা আমরা যখন একটা সাইনোসয়েডাল ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন সেটা থেকে একটা সাইনোসয়েডাল কারেন্ট চলে যায়, যেখানে কারেন্টটা হচ্ছে 90 ডিগ্রি ডিগ্রি লিড করে। ফলে দেখা যায় যে এখানে এখানে ইলেকট্রিসিটি টেম্পোরারিলি স্টোর থাকে, আবার ছেড়ে দেয় ক্যাপাসিটরটা, যেখানে কোনো এনার্জি লস হয় না। ফলে টেকনিক্যালি এটা ডিসি কারেন্টকে ব্লক করে দেয়, কিন্তু এসি কারেন্টকে এটা ইজিলি পাস করতে দেয়। তুমি যদি এটাকে অন্যভাবে বলো, এসি কারেন্টের যে আপ ডাউন স্মুথটা, সেটা কিন্তু স্মুথেনিং করে কিছুটা, রাইট? জি স্যার। আমরা যদি এই কার্ভটাকে ইনপুট ধরি তাহলে দেখা যাবে যদি একটা ক্যাপাসিটর ইউজ করি আউটপুট এরকম হতে পারে। ইনিশিয়ালি বাড়লো, এই পয়েন্টে আসার পর যখন নর্মালি এরকম হয়ে গেল তখন ক্যাপাসিটর নিজে সোর্স হিসাবে কাজ করা শুরু করে। আবার একটা সময় যখন আমার ইনপুটটা এর থেকে বেশি হয়ে যায় তখন আবার ওই সোর্সটা ইনপুট, নর্মাল ইনপুটটাই সোর্স হিসাবে কাজ করে। এভাবে কিন্তু আসলে কন্টিনিউ করে, রাইট? এরকম একটা কার্ভ তোমাদের মনে আছে? ওরা তো স্যার, তো এসি রেকটিফায়ারের জন্য ফুল ওয়েভ, হ্যাঁ। সরি হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য ফুল আচ্ছা। ওয়েভের ক্ষেত্রে অন্যরকম, কিন্তু সেক্ষেত্রে তো সেটা অল্টারনেটিং হয় বটে, কিন্তু সেটা কখনোই তো জিরোর নিচে নামে না। না না, অবশ্যই জিরোর নিচে নামে না। হ্যাঁ। আচ্ছা। সো আচ্ছা, আমরা ডায়োড নিয়েও একটু আলোচনা করব আজকে। কারণ ডায়োডের প্রপার্টিটা আসলে আমাদের ডাইইলেকট্রিক প্রপার্টির একটা রিলেশন ডিরেক্টলি আছে। দেখো, তার আগে আমরা ডাইইলেকট্রিক লসের ব্যাপারটা একটু বলি। আমরা বলতেছি এনার্জি ওয়েস্ট হচ্ছে, এবং সেকেন্ডলি হিটিং হচ্ছে ডাইইলেকট্রিকে। এখন ধরো যদি কোনো একটা জিনিসের হিটিং হয়, আমরা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করতেছি, রাইট? সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করলে মানে আমরা এটা নিয়ে কিন্তু কনসার্ন, সেমিকন্ডাক্টর বা ইনসুলেটিং ম্যাটেরিয়াল যেগুলো নিয়ে আমরা কনসার্ন আর কি। তো দেখো, ডাইইলেকট্রিক লস বিভিন্ন মেকানিজমে হয়, তার মধ্যে আয়ন মাইগ্রেশন, আয়ন ভাইব্রেশন ডিফরমেশন এবং ইলেকট্রনিক পোলারাইজেশনটা ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আয়ন মাইগ্রেশন। এখন ধরো কোন একটা সিরামিক ম্যাটেরিয়াল, তার মধ্যে আয়নিক পোলারাইজেশন হচ্ছে বা আয়ন মাইগ্রেশন হচ্ছে, আয়নিক কন্ডাক্টিভিটি তার আছে কিছুটা, ওকে? এখন তুমি যদি এটাকে হিটিং করো বা লসের কারণে অলরেডি হিটিং হয়, তাহলে আহ, আসলে তার কি প্রবলেম হবে? হুম, কেউ কি কিছু বললা? খুব আস্তে আসছে। তোমার কথাটা আমি ক্লিয়ারলি শুনতে পারছি না। কেউ কি কিছু বলছো? আচ্ছা। দেখো, আমরা যেটা বলতেছিলাম, যদি হিটিং হয়, জেনারেলি আমরা জানি যে হিটিং হলে আহ, যখন আয়ন মাইগ্রেশনের রেটটা কিন্তু তখন বেড়ে যাবে, বা আয়নিক কন্ডাক্টিভিটি কিন্তু বেড়ে যাবে, রাইট? দেখো, তুমি একটা লসের কারণে হিটিং হচ্ছে, সেই হিটিং এর কারণে যদি কন্ডাক্টিভিটি বাড়ে বা ক্যারিয়ারের সংখ্যা বাড়ে, আমরা একটু পরে দেখবো চাহিদার ক্যারিয়ারও বাড়তে পারে, মোবিলিটিও বাড়তে পারে। তো এটা কিন্তু একটা সেলফ সাপোর্টিং একটা সিচুয়েশন চলে আসতেছে। ইনিশিয়ালি কিছু লসের কারণে হিটিং হচ্ছে, সেই হিটিংটা কন্ডাক্টিভিটিকে আবার বাড়িয়ে দিচ্ছে, এবং আমরা জানি কন্ডাক্টিভিটি যত বাড়তে থাকে তত লস আবার বাড়তে থাকে। এটা কিন্তু একটা চেইন রিঅ্যাকশনের মতো চলে যায়, তাই? সুমিত, যদি কিছু বলে থাকো, তোমার কথা আমি আসলে ঠিক মতো শুনতে পারছি না। তোমার হয়তো মাইক্রোফোন একটু প্রবলেম হচ্ছে। ওকে। এখন দেখো, আমরা কিছু ফ্যাক্টর নিয়ে আলোচনা করব যারা ডাইইলেকট্রিক লসটাকে আসলে কন্ট্রোল করে বা এফেক্ট করে ডিরেক্টলি। একটা হচ্ছে টেম্পারেচার এবং ইম্পিউরিটি কন্টেন্ট।
দেখো, তুমি যদি জেনারেলি টেম্পারেচার বাড়াও তাহলে একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ডাইইলেকট্রিক লস বাড়ে। এর দুইটা রিজন হইতে পারে। তুমি যদি জেনারেলি টেম্পারেচার বাড়াও তাহলে কিন্তু আমরা জানি আয়নিক কন্ডাক্টিভিটির ক্ষেত্রে মোবিলিটি বেড়ে যায় ক্যারিয়ারের। আমরা যখন আয়নিক কন্ডাক্টিভিটি পড়েছি তখন এটা বলেছিলাম, মনে আছে? আকিব, আছো? আমার কথা কি শুনতে পারছো সবাই? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যায়। আচ্ছা, ওকে। আমরা যখন আয়নিক কন্ডাক্টিভিটি নিয়ে আলোচনা করতেছিলাম তখন একটা কথা বলেছিলাম, যদি টেম্পারেচার বাড়ে তাহলে কিন্তু আমাদের মোবিলিটি বেড়ে যায়। আচ্ছা, তো দেখো, আমরা যদি মোবিলিটি বেড়ে যায় তাহলে আমরা কি বলতে পারি? টোটাল কন্ডাক্টিভিটিটা বেড়ে যাবে। ইয়েস স্যার। জি স্যার। এবং এর আগে আমরা একটা ফর্মুলায় দেখলাম, যত কন্ডাক্টিভিটি বাড়ে তত হচ্ছে ডাইইলেকট্রিক লসটা বাড়ে। সো টেম্পারেচার বাড়লে জেনারেলি লস বাড়বে। ওকে। আর যখন ইমপিউরিটি কন্টেন্টের কথায় আমরা আসি, দেখো এখানে একটা কার্ভ দেখানো আছে, পিওর সোডিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে ডোপড সোডিয়াম ক্লোরাইড। তো দেখো, যখন পিওর অবস্থায় থাকে তার ফ্রিকোয়েন্সির সাথে সাথে লস চেঞ্জটা একটু খেয়াল করো। একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি চিন্তা করো, ফ্রিকোয়েন্সির সাথে সাথে খেয়াল করার দরকার নেই আপাতত। ধর আমি যদি এই ফ্রিকোয়েন্সির কথা চিন্তা করি 10⁻³ তে, পিওরের থেকে তুমি যদি ডোপড অবস্থায় চিন্তা করো তাহলে কয়েক অর্ডার ম্যাগনিটিউডে তাদের লসটা বেশি। এর কারণ হচ্ছে তুমি যখন এই ডোপিং করতেছো তার ক্যারিয়ার কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। কারণ আমরা জানি আইদার মোবিলিটি অথবা ক্যারিয়ার কনসেন্ট্রেশন যেই বাড়ুক না কেন তাহলে আমাদের কন্ডাক্টিভিটি বাড়ে, এবং কন্ডাক্টিভিটি বাড়লে ডাইইলেকট্রিক লসটা বাড়ে। আচ্ছা, যে কথা আমরা বললাম, যেহেতু আয়ন মাইগ্রেশনটা স্ট্রংলি এফেক্টেড হয় টেম্পারেচার দ্বারা, সো আয়ন মাইগ্রেশন যত বাড়বে তত হচ্ছে তোমার কন্ডাক্টিভিটি বাড়বে, লস বাড়বে। জেনারেলি কোনো একটা ফ্রিকোয়েন্সি যদি কম হয় এবং টেম্পারেচার যদি বেশি হয় তাহলে এই সিচুয়েশনে তোমার লসটা বেশি হয়। কারণ আমরা জানি ফ্রিকোয়েন্সি যখন কম থাকে বিভিন্ন রকমের পোলারাইজেশন অ্যাক্টিভ থাকে, রাইট? ধরো শুধুমাত্র যদি ইলেকট্রনিক পোলারাইজেশন অ্যাক্টিভ থাকতো তখন তুমি যখন এসি কারেন্ট অ্যাপ্লাই করতে বা এসি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতা, আমরা কিন্তু লাস্ট ক্লাসে বলেছিলাম যে ইনিশিয়ালি যখন ইলেকট্রিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করি তখন খুব অল্প সময়ের জন্য একটা ইলেকট্রিক সার্জ পাই, মনে আছে? জি স্যার। ওকে। তারপরে খুব তাড়াতাড়ি সেটা ডিমিনিশ হয়ে যায়, আমরা বলেছিলাম। এখন ধরো তুমি যদি এসি কারেন্ট দাও, যেটা আমরা একটা ডিরেকশনে অ্যাপ্লাই করার কারণে, এসি কারেন্ট যখন দিবা তখন একবার উপরে পজিটিভ হবে একবার নিচে নেগেটিভ হবে, রাইট? জি স্যার। অল্টারনেট যখন করবা তখন এই চার্জটা কি চেঞ্জ হবে না? জি। যদি চেঞ্জ হয় তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের যে সার্জটা সেটা একটু পর পর এরকম পাবা না? জি। এখন যদি পাও তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এখানে ছোট মাইনর ইলেকট্রিক কারেন্ট পাচ্ছ তুমি খুব অল্প সময়ের জন্য। জি স্যার। এখন দেখো, তুমি যদি লো ফ্রিকোয়েন্সির কথা চিন্তা করো তাহলে আমরা কি জানি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট লো ফ্রিকোয়েন্সিতে জেনারেলি বেশি। জি স্যার। কারণ এখানে বিভিন্ন মেকানিজম একসাথে অ্যাক্টিভ থাকতে পারে, ইলেকট্রনিক পোলারাইজেশনের সাথে সাথে আয়নিকটাও চলে আসতে পারে, এবং আমরা জানি হ্যাঁ। আয়নিক ইলেকট্রনিক পোলারাইজেশনের সাথে সাথে অন্যান্য যে পোলারাইজেশন ছিল তার মধ্যে একটা ছিল আয়নিক পোলারাইজেশন, রাইট? জি স্যার। সেটাও অ্যাক্টিভ হয়ে যেতে পারে তখন লো ফ্রিকোয়েন্সিতে। জি স্যার। আবার আমরা বলতেছি আয়ন মাইগ্রেশনটা একটা বড় কারণ এনার্জি লসের জন্য। সো তখন আয়ন মাইগ্রেশন বা আয়নিক মুভমেন্টটা ইজি হয়ে যায় ফ্রিকোয়েন্সি যদি কম থাকে, জি। এবং টেম্পারেচারও যদি বেশি থাকে তাহলে এই মুভমেন্ট আরো বাড়বে মোবিলিটি বাড়ার কারণে। এই জন্যই লো ফ্রিকোয়েন্সি এবং হাই টেম্পারেচারে যদি আমরা কোনো একটা ম্যাটেরিয়ালকে ইউজ করি বা কোনো একটা সেমিকন্ডাক্টরকে ইউজ করি তাহলে তার ডাইইলেকট্রিক লস হওয়ার প্রবাবিলিটি বেশি। ওকে।
এটাই কার্ভ দিয়ে বোঝানো আছে, এই কার্ভটা একটু দেখবা। আচ্ছা, ক্রিস্টাল স্ট্রাকচার এবং ক্রিস্টালিনিটি, এটা আসলে ডাইইলেকট্রিক লসটাকে আসলে কিছুটা এফেক্ট করে। যেমন আমরা দুটো এক্সাম্পল দেখি। অ্যালুমিনা, অ্যালুমিনা আলফা হইতে পারে, গামা হইতে পারে, রাইট? এখন আলফা অ্যালুমিনা হচ্ছে ডেন্সলি প্যাকড এইচসিপি স্ট্রাকচার আছে, এবং আমরা যদি প্যাকিং ফ্যাক্টরের দিকে তাকাই, তার প্যাকিং ফ্যাক্টর হচ্ছে 74% অথবা 0.74 প্যাকিং ফ্যাক্টর হিসেবে প্রকাশ করি। এবং যখন গামা অ্যালুমিনার কথা আমরা চিন্তা করি, এর প্যাকিংটা রিলেটিভলি লুজ, এটার স্ট্রাকচার হচ্ছে সিম্পল কিউবিক, এবং সিম্পল কিউবিকের তুমি যদি প্যাকিং চিন্তা করো তাহলে অ্যারাউন্ড 52%, এটা আসলে 0.5 to 1 বা এরকম কিছু একটা। তো দেখো, যদি কোনো একটা জিনিস ডেন্সলি প্যাক হয় আর একটা হচ্ছে লুজলি প্যাকড হয়, কার ভিতরে আয়নিক মুভমেন্টটা ইজি হবে? যেটা লুজড প্যাক সেটার মধ্যে প্রবলি ইজি, কেননা গ্যাপের মাঝখান দিয়ে চ্যানেল দিয়ে হ্যাঁ, আয়ন গুলো যেতে পারবে। সো দেখো, যেহেতু আয়নিক মুভমেন্টটা ইজি, আমি দুইটার ভ্যালু দেখো এখানে দেখানো আছে। কার লস ফ্যাক্টর বা টেন ডেল্টার ভ্যালু বেশি? গামা। যা লুজলি প্যাকড। সো সেম ম্যাটেরিয়াল যখন তোমার প্যাকিং চেঞ্জ হয় বা ক্রিস্টাল স্ট্রাকচার চেঞ্জ হয়, তার কিন্তু ডাইইলেকট্রিক প্রপার্টি বা ডাইইলেকট্রিক লস মেইনলি চেঞ্জ হতে পারে, যেটা আমরা এখানে এক্সাম্পল দেখতেছি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এখন আমরা একটা টার্মে আসি, ডাইইলেকট্রিক ব্রেকডাউন। এর আগে আমরা যখন বললাম ডাইইলেকট্রিক স্ট্রেংথ একটা টার্ম ছিল, যে একটা পার্টিকুলার ইলেকট্রিক ফিল্ড পর্যন্ত সে উইথস্ট্যান্ড করতে পারে এবং তারপর সে ব্রেকডাউন হয়ে যায়, বা আমরা বলতেছিলাম যে শর্ট সার্কিট তৈরি হয়ে যায়। এখন তোমরা যখন ডায়োড পড়েছো তখন এরকম কিছু কার্ভ করার কথা। এটা যদি হচ্ছে কারেন্ট হয়, এটা ভোল্টেজ, এরকম যাওয়ার পর হঠাৎ করে একটু বেড়ে যায়, মনে আছে? জি স্যার। ডান আচ্ছা, দিকেটা স্লোলি বাড়তে থাকে, কিন্তু বাম দিকের নিচেটা হ্যাঁ মানে প্রথমে স্লোলি বেড়ে তারপর হঠাৎ করে নেমে অনেকটা যায়। এরকম, হ্যাঁ, ফার্স্ট জি স্লোলি স্যার। নেমে, হ্যাঁ। এই অংশটুকু কি কি ছিল, এটার নামটা মনে আছে? ব্রেকডাউন পোটেনশিয়াল। এবং আরেকটা নাম ছিল জেনার ইফেক্ট, মনে আছে? জি জি, জি। হ্যাঁ। এটাকে কিন্তু আমরা ব্রেকডাউন পটেনশিয়াল বা জেনার ইফেক্ট বলতাম। সিমিলার একটা সিচুয়েশন এখানে আসলে চিন্তা করো। আসলে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, এখানে কারেন্ট, বা আমরা এই কারেন্ট আসলে বলবো না যে আমরা এখানে আসলে কারেন্টটা খুবই নগণ্য রাখি, বাট একটা নির্দিষ্ট ভোল্টেজের পর যখন আমরা বলতেছি তার স্ট্রেংথ, ডাইইলেকট্রিক স্ট্রেংথটা ওভারকাম করে ফেলছে, বা তার থেকে তুমি বেশি ভোল্টেজ বা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে ফেলছো, তখন কিন্তু শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। এবং যখনই শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, তখন কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো করতেছে। এটাকে আমরা বলি অ্যাভালেন্স ইফেক্ট অথবা জেনার ইফেক্ট। ওকে, সেটা দুই ভাবে হইতে পারে, একটা ইন্ট্রিনসিক আর একটা হচ্ছে থার্মাল ব্রেকডাউন। এখন ইন্ট্রিনসিকটা কি? ধরো, নর্মাল কন্ডাকশন ব্যান্ডে যখন তুমি অ্যাপ্লাইড ফিল্ড বাড়াইতে থাকো, আলটিমেটলি এটা কি একটা আমরা এনার্জি হিসেবে চিন্তা করতে পারি না, তো বাইরে থেকে এনার্জি বেশি সাপ্লাই দিচ্ছ, তখন কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনটা ছিল তারা এক্সিলারেটেড হয়ে যায়। এখন দেখা যায় তুমি যখন এই ই এর ভ্যালু একটা নির্দিষ্ট পয়েন্টের পরে আরো বেশি বাড়াই ফেলো, তখন দেখা যায় এই কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনটা এত বেশি এক্সিলারেটেড হয় যে তারা ল্যাটিসটাকে আয়োনাইজড করা শুরু করে দেয়। তার মানে এই ইলেকট্রন গুলা তার কন্ডাকশন ব্যান্ড ছেড়ে বাইরের দিকে ফ্রি স্পেস চার্জ অথবা ফ্রি ইলেকট্রন হিসেবে মুভ করে ফেলে, এবং পুরো ওই ল্যাটিসটা আয়োনাইজড হয়ে যায়। এখন এই আয়োনাইজেশনের সংখ্যা যত বেশি হবে, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন তত বাড়বে। এই যে ফ্রি ইলেকট্রন বাড়া, এরাই তো আসলে আমরা বলতে পারি চার্জ ক্যারিয়ার বাড়তেছে। ফ্রি ইলেকট্রনরাও চার্জ ক্যারিয়ার, আমরা আবার বলছি আয়নিক কন্ডাকশনের ক্ষেত্রে এই আয়ন গুলাও চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। তো টোটাল কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। এইটাকে আমরা বলি সাডেন, এই পয়েন্টের পর এটাকে আমরা জেনার ইফেক্ট বা অ্যাভালেন্স ইফেক্ট বলি। এখন তুমি যত ইলেকট্রিক ফল বেশি দিবা, ইলেকট্রন তত ফাস্ট এক্সিলারেটেড হবে এবং ব্রেকডাউন হওয়ার চান্স তত বাড়বে। ক্লিয়ার?
ওকে, এখন দেখো, এখন থার্মাল ব্রেকডাউনটা কি? আমরা যে বলতেছিলাম যে ডাইইলেকট্রিক লস হচ্ছিল, হিট জেনারেট হচ্ছিল, আবার সিমিলারলি ওই সেমিকন্ডাক্টর থেকে হিট বাইরের দিকে ডিসিপিটেট হচ্ছিল। এখন যদি এরকম হয়, হিট জেনারেশনের রেটটা বেশি, তাহলে কিন্তু ওটার টেম্পারেচার বাড়তে থাকবে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালটা। যখনই তুমি টেম্পারেচার বাড়তে থাকবে বা হিটেড হইতে থাকবে, তখন আমরা জানি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে, রাইট? ইয়েস স্যার। সেমিকন্ডাক্টরে যদি কন্ডাক্টিভিটি ইনক্রিজ করে, আমরা আবার জানি যে কন্ডাক্টিভিটির কারণে ডাইইলেকট্রিক লস বাড়ে। তো একটা সাইক্লিক অর্ডারে পড়ে যাচ্ছে। So, আবার যদি কন্ডাক্টিভিটি ডাইইলেকট্রিক লস বাড়ে, তার মানে সে আবার হিটিং করবে। সো হিটিং করবে, আবার কন্ডাক্টিভিটি বাড়বে, হিটিং করবে, আবার কন্ডাক্টিভিটি বাড়বে, একটা সময় যেয়ে সে আসলে আর তার ডাইইলেকট্রিক প্রপার্টি বা আমরা যেটা বলতেছিলাম যে চার্জ স্টোরিং ক্যাপাসিটি, ইলেকট্রিক কারেন্ট পাস করতে না দেয়া, সেটা কিন্তু আর সে ধরে রাখতে পারবে না, তার একটা ব্রেকডাউন হবে। এটা হচ্ছে থার্মাল ব্রেকডাউন। বুঝতে পারছো? জি এখন স্যার। আসলে দেখা যায় যে দুইটা মেকানিজম একই সাথে অ্যাক্টিভ হইতেই পারে। আমরা তো আলাদা আলাদা ভাবে জানতেছি, বাট আসলে প্র্যাকটিক্যাল সেন্সে বা আমরা যখন অ্যাপ্লাই করি, তখন কিন্তু দুইটাই একসাথে অ্যাক্টিভ থাকতে পারে। এখন আমরা আসলে ক্যাপাসিটেন্স সম্পর্কে তোমরা আসলে খুবই ভালো আইডিয়া আছে। আমরা এতক্ষণ ক্যাপাসিটর নিয়েও অনেক আলোচনা করছি। ক্যাপাসিটেন্স হচ্ছে কোন একটা ম্যাটেরিয়াল যত বেশি ইজিলি পোলারাইজড হইতে পারবে, তার ক্যাপাসিটেন্স তত বেশি। তার মানে যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি, তার ক্যাপাসিটেন্স বেশি ইন জেনারেলি। যার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ভালো, তাহলে আমরা বলি তার ক্যাপাসিটেন্স বেটার, মানে সে কন্ডাক্টিভ না। কারণ আমরা চাই যেন চার্জ স্টোর হয়, পাস যেন না হয়। এবং বেটার ক্যাপাসিটেন্স পাওয়ার জন্য আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে হাই ডাইইলেকট্রিক স্ট্রেন্থ থাকতে হবে। কেন এটা? কেননা ডাইইলেকট্রিক স্ট্রেংথ যদি বেশি হয় তাহলে এটা খুব হাই ভোল্টেজও ভাঙবে না, কিন্তু আমরা যখন হ্যাঁ, বলছি ভোল্টেজ, ভোল্টেজকে অ্যাকচুয়ালি তো আমাকে ডিস্টেন্স দিয়ে ভাগ করে আমরা ইলেকট্রিক ফিল্ডটা পাই। এখন অ্যাকচুয়ালি আসলে আমরা ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ডের কথা। ফিল্ড নিয়ে আসলে কনসার্ন। হ্যাঁ, তো এখন এক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যেহেতু বলছি যে ব্রেকডাউন ফিল্ডটা হাই, সুতরাং একই ভোল্টেজ রেখে আমি ডিস্টেন্স কমাতে পারবো, ফলে ক্যাপাসিটরের সাইজকে আমি ছোট করতে পারবো। হুম, ফলে ফলে যদি ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালের যদি ব্রেকডাউন পোটেনশিয়াল বা ব্রেকডাউন ইলেকট্রিক ফিল্ড বড় বড় হয়, তাহলে এটা খুব হাই ভোল্টেজেও সহজে কারেন্ট কন্ডাক্টিভ করবে না, আর দুই ক্যাপাসিটরটাকে আরো কম্প্যাক্ট করা যাবে, যেটা কম্প্যাক্ট ছোট করা ছোট যাবে। সার্কিটের জন্য অনেক ভালো। হ্যাঁ, আমরা এইসব অ্যাডভান্স অ্যাপ্লিকেশনে চাই যে যে আমাদের যে ইকুইপমেন্ট গুলো তৈরি করে যত ছোট করা যায়, রাইট, তত ইউজফুল। ওকে, আমরা যদি এটা মাথায় রাখি। এখন দেখো, আমরা এইসব জিনিসগুলো তোমরা আগেই দেখছো যে সিঙ্গেল লেয়ার ক্যাপাসিটর হইতে পারে, মানে দুইটা প্লেট যদি থাকে, যেটার ফর্মুলা আমরা আগে পড়ছি, সি ইকুয়াল টু কে প্রাইম এপসাইলন নট এ বাই ডি, এ ডিভাইড বাই ডি, রাইট? আমরা এর আগের দিন পড়ছি। জি স্যার। ওকে, এখন যখন তুমি অন্যভাবে বলা যায়, যদি আমরা ইফিসিয়েন্সি বাড়াইতে চাই বা পারফরমেন্স বাড়াইতে চাই, তাহলে মাল্টি লেয়ার ক্যাপাসিটর ইউজ করা হয়, যেখানে অনেকগুলা প্লেট থাকে এবং এর মাঝখানে আসলে ক্যাপাসিটর হিসেবে তার কাজ করে এক কম্বাইন্ড হিসেবে। এখন যখন প্লেটের সংখ্যা এন সংখ্যক হবে, তখন এন মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করা লাগে। এটা কেন বলতে পারবা? খুব ইজি। কেননা দুটো প্লেট থাকলে তো আমি এরিয়া পাবো এ, ফলে তিনটা প্লেট থাকলে আমি এরিয়া পাবো 2a। হ্যাঁ, চারটা প্লেট থাকে তিনটা, তাই এফ এর যতগুলো তার থেকে কারণ একটা বাদ দিতে হবে। এই আমি দুইটার যেহেতু গ্যাপ মাঝখানে নাম্বারটা হচ্ছে একটা যেহেতু আমি হিসাব ক্যাপাসিটর করছি। হচ্ছে। হ্যাঁ, তিনটার মাঝখানে দুইটা ক্যাপাসিটর হচ্ছে, আমরা যদি বলতে পারি চারটার মাঝখানে তিনটা হচ্ছে, তো সবসময় একটা কিন্তু কম হচ্ছে। তো ম্যাথ করার সময় এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এই এই জায়গায় কিন্তু ম্যাথে একটু ভুল হয়। ওকে, এখন আমরা আসি যে একটা এক্সাম্পল হিসাবে, যে বেরিয়াম টাইটানেটের ক্ষেত্রে ডাইইলেকট্রিক প্রপার্টিটা আসলে কিভাবে ভ্যারি করে। ওকে, আমরা জানি বেরিয়াম টাইটানেটের ক্রিস্টাল স্ট্রাকচারটা হচ্ছে পেরোক্সাইড। পেরোক্সাইড মানে হচ্ছে আহ এখানে বেরিয়ামটা কর্নারে আছে, অক্সিজেন গুলা
এফসিসি ক্রিস্টালের সারফেস গুলাতে আছে এবং মাঝখানে যে অক্টাহেড্রাল পজিশন সেখানে একটা টাইটেনিয়াম আছে, টাইটেনিয়া আছে। এখন এই টাইটেনিয়াটা অ্যাটমটার সাইজ খুব ছোট, তো ছোট হওয়াতে দেখা যায় এর অফ সেন্টার পজিশন, মানে সারফেসের 6টা সারফেসে যে 6টা অক্সিজেন এর দিকে একটু ডাইভার্টেড অবস্থায় অফ সেন্টার পজিশন আছে মিনিমাম এনার্জি যাদের 6টা। তো সে র্যান্ডমলি 6টা ডিরেকশনে কিছুটা অফ সেন্টার হতে পারে, মানে তার একদম মিডল পয়েন্ট থেকে যে কোনো দিকে সরে থাকতে পারে। তুমি যখন বাইরে থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড দিচ্ছ না, তখন সে যে কোনো জায়গায় থাকতে পারে, র্যান্ডমলি থাকতে পারে 6টা পজিশনের মধ্যে। এই জন্য স্পন্টেনিয়াস পোলারাইজেশন হয়। আর যখন তুমি বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবা, ওই ডিরেকশনে সে মুভ করবে। সবগুলা বেরিয়াম টাইটানেট ল্যাটিসের মধ্যে সবগুলা টাইটেনিয়াম যখন একই দিকে মুভ করবে তখন কিন্তু একটা হাই পোলারাইজেশন পাবা একটা পার্টিকুলার ডিরেকশনে। এবং যেহেতু এর চার্জ বেশি, সো তার ডিগ্রি অফ পোলারাইজেশন কিন্তু হাই, রাইট? এখন যেটা হয়, টেম্পারেচারের ইফেক্টটা বেরিয়াম টাইটানেটের মধ্যে খুব বেশি, কারণ হচ্ছে এখানে ক্রিস্টাল স্ট্রাকচারের একটা চেঞ্জ আসে টেম্পারেচারের সাথে সাথে। তো যদি সিঙ্গেল স্ট্রাকচার থাকতো তাহলে টেম্পারেচার ইফেক্টটা যতটুকু থাকতো, এখন যেহেতু স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, এখন এই টেম্পারেচারের চেঞ্জটা অনেক বেশি। আমরা যদি একটু খেয়াল করি যে 120 ডিগ্রি সেলসিয়াস এর উপরে হচ্ছে কিউবিক। ওকে, কিউবিকে আমরা জানি নর্মালি কিউবিকটা হচ্ছে সিমেট্রিক। 120 থেকে 5 ডিগ্রির মধ্যে হচ্ছে টেট্রাগোনাল, তার থেকে যদি কমাও তাহলে অর্থরম্বিক হয়ে যায়, তার থেকে মানে -90 ডিগ্রির নিচে যদি চলে যায় তাহলে রম্বোহেড্রাল হয়ে যায়। এখন যদি ডান পাশের কার্ভটা কি দেখতে পারতেছো? ইয়েস স্যার। ওকে, 120 ডিগ্রি সেলসিয়াসে আমরা আসলে এটাকে কোরি টেম্পারেচার বলতেছি। ম্যাগনেটের ক্ষেত্রে কোরি টেম্পারেচার আছে না, যে টেম্পারেচার উপরে গেলে তার জি স্যার। ম্যাগনেট রিলিজ ক্লোজ করে ফেলে। ডাইইলেকট্রিকটা মোটামুটি সিমিলার জিনিস, যে এই টেম্পারেচার উপরে চলে গেলে তার টেম্পারেচারের কারণে থার্মাল ভাইব্রেশনটা এত বেশি হয় সে একটা পার্টিকুলার ডিরেকশনে পোলারাইজড হতে পারে না। যখন সে র্যান্ডমলি মুভ করতে থাকবে কোনো পার্টিকুলার ডিরেকশনে তুমি পোলারাইজেশন পাবা না, তাহলে কিন্তু আলটিমেটলি তার ডাইইলেকট্রিক প্রপার্টি কোনো ইউজফুল না। এই জন্য আমরা বলি এই অবস্থায় এই টেম্পারেচার উপরে গেলে তার ডাইইলেকট্রিক প্রপার্টিটা সে লুজ করে ফেলে। যখন তুমি এর থেকে কমাবা তারপর সে ডাইইলেকট্রিক প্রপার্টি থাকবে। এখন দেখো যে টেম্পারেচার যত আস্তে আস্তে কমাচ্ছ, একটা নির্দিষ্ট পয়েন্টের পরে আসার পর দেখো তার ডাইইলেকট্রিক প্রপার্টি বাড়তেছে। সো এটা টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার ইফেক্ট। আবার একটা পার্টিকুলার টেম্পারেচার যেটা হচ্ছে নর্মালি 5 ডিগ্রি, এখানে 0 থেকে 5 বুঝাইছে কারণ এই ট্রানজিশন পিরিয়ডটা এক্স্যাক্টলি 5 না, আসলে একটু একটু ভ্যারি করতে পারে। মানে এখানে এটা হিস্ট্রেসিস টাইপ কিছু একটা হচ্ছে। হ্যাঁ, তো এই পয়েন্টের পরে দেখো হঠাৎ করে অনেক কমে যাচ্ছে, রাইট? এর কারণ হচ্ছে এখানে ছিল টেট্রাগোনাল। টেট্রাগোনালে দেখো দুইটা সারফেস কিন্তু দুইটা সাইড কিন্তু সমান, উপরে একটা দিকে কিন্তু তার লেন্থ অনেক বেশি, রাইট? জি স্যার। অলরেডি কিন্তু এর অফ সেন্টার হওয়ার চান্সটা অনেক বেশি। আর যখন এখান থেকে অর্থরম্বিক হয়ে গেল তখন কিন্তু তার ডিগ্রি অফ পোলারাইজেশন আসলে কমে যাবে, কারণ তার এখন টোটাল স্ট্রাকচারটাই ডিস্টর্টেড। তো পার্টিকুলার ডিরেকশনে যে সে একটা প্রিফারেন্স পেতো পোলারাইজেশনের জন্য সেটা কিন্তু আর পাবে না। সো কমে যাবে, আবার টেম্পারেচার কমাইতে থাকলে থার্মালাইজেশন কমতেছে, সো তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা বাড়তেছে। আবার একটা টেম্পারেচারে যাওয়ার পর কমতেছে, কারণ তখন আবার ফেজ ট্রানজিশন হচ্ছে। তো আমরা কার্ভ থেকে আসলে যেটা মেইনলি বুঝতে চাচ্ছি, যেহেতু তার ফেজ ট্রানজিশন হচ্ছে বা ক্রিস্টাল স্ট্রাকচারের ট্রানজিশন হচ্ছে, একটা পার্টিকুলার টেম্পারেচারের পরে যে ক্রিস্টাল স্ট্রাকচারে সে চলে যাবে ওই ক্রিস্টাল স্ট্রাকচারের প্রপার্টি মেইনটেইন করে সে তোমাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট শো করবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, গ্রেন সাইজের এখানে কিছু ইফেক্ট আছে। যদি গ্রেন সাইজটা ছোট হয় তাহলে আমরা কি জানি, সারফেস বাউন্ডারি বা গ্রেন বাউন্ডারির সংখ্যা বাড়ে, রাইট? জি স্যার। এবং ইন্টারনাল স্ট্রেস জেনারেলি বেশি হয়, রাইট? হতে পারে। ওকে, কেননা অ্যানালিং করলে যখন গ্রেন সাইজ বাড়ে তখন ইন্টারনাল স্ট্রেসও কমে স্ট্রেস যায়। কমে, হ্যাঁ, কারণ আমরা জানি গ্রেন বাউন্ডারিটা হচ্ছে হায়ার এনার্জি স্টেটে আছে।
তো তাদের মধ্যে যেহেতু একটা মিসম্যাচ আছে, অবশ্যই একটা স্ট্রেস জেনারেট হয়। এখন দেখো, আসলে এটা হলে আসলে সুবিধাটা কি? আমরা চাচ্ছিলাম যেন রেজিস্ট্যান্স বাড়ে, রাইট? আমরা কিন্তু আরেকটা জিনিস জানি, গ্রেন বাউন্ডারিতে কিন্তু রেজিস্টিভিটি বেশি, বা কারেন্ট ফ্লোর প্রতি রেজিস্ট্যান্স কিন্তু বেশি। তো গ্রেনের এটা সাইজ, অ্যাকচুয়ালি নির্ভর করবে, কেননা ধরুন যে গ্রেন বাউন্ডারিতে যদি ধরুন যে যে কিছু কন্ডাক্টিভ ফেজ চলে আসে, বা গ্রেন বাউন্ডারিতে ইমপিউরিটি সবচেয়ে বেশি, ফলে সেখানে কন্ডাক্টিভিটি বেশি এটা হওয়ার কথা হ্যাঁ হ্যাঁ না। বুঝতে পারছি। এটা হচ্ছে তোমার জেনারেল সেন্সের কথা বলতেছি। ধরো তুমি আয়নিক মুভমেন্ট যারা, মানে আমরা তো এখানে আসলে ইলেকট্রনিক মুভমেন্টের সাথে সাথে আয়নিক মুভমেন্ট নিয়ে কনসার্ন, রাইট? আয়নিক জি কন্ডাক্টিভিটি। স্যার, জি স্যার। তো একটা গ্রেইন বাউন্ডারি, একটা আয়ন যখন মুভ করতে নিবে, সে নর্মাল একটা এইদিকে ল্যাটিসে যাচ্ছিল, এখন হঠাৎ করে যদি এইদিকে ল্যাটিস আসে, তার আয়নিক মুভমেন্ট কি বাধা পাবে না এখানে? জি স্যার। সো আয়নিক মুভমেন্ট বাধা পেলে তাহলে তার আয়নিক কন্ডাক্টিভিটি কি কমবে না বাড়বে? কমে যাবে। কমে যাবে। সো টোটালটা আমরা তো আসলে ইলেকট্রনিক প্লাস আয়নিক দুই কন্ডাক্টিভিটি নিয়ে কনসার্ন। জি স্যার। একটা যেহেতু কমতেছে, আলটিমেটলি কিন্তু টোটাল সামেশন কমে যাওয়ার চান্স বেশি। তুমি যেটা বললা সেটা হচ্ছে এক্সেপশনাল কেস হতে পারে, যে এখানে কোনো একটা সেকেন্ড ফেজ আসলো যার কন্ডাক্টিভিটি বেশি, সে কন্ডাকশন বাড়াই দিল, বা এরকম একটা জিনিস। আমরা একটা জেনারেল সেন্সে বলতেছি। ওকে। ওকে স্যার। তো এই জন্য আসলে এই ইফেক্টের কারণে এই কার্ভটা দেখো, এটা এক্সপ্লেন করা যাবে। আমরা ডোপিং এর ইফেক্টে যাই। ডোপিং এর যদি ইফেক্ট দেখো, তাহলে আসলে এ সাইড বা বি সাইডে কাকে দ্বারা ডোপিং করতেছো, তার সাইজ কতটুকু, সেটার উপর আসলে ডিপেন্ড করবে যে কিভাবে তার প্রপার্টিটা ভ্যারি করে। এটা একটু তোমরা দেখবা। আমরা একটু প্রবলেমের দিকে যাই। আচ্ছা, খুবই সিম্পল একটা প্রবলেম আছে এখানে, ফার্স্টের প্রবলেমটা। এখানে দেখো কি বলছে, যে এভারেজ ডিসপ্লেসমেন্ট দেয়া আছে, ইলেকট্রনের এভারেজ ডিসপ্লেসমেন্ট রিলেটিভ টু নিউক্লিয়াস, একটা লেন্থ দেয়া আছে। যখন ইলেকট্রিক ফিল্ড দিচ্ছ কপারের ক্ষেত্রে, তখন পোলারাইজেশন কত হচ্ছে সেটা বের করতে হবে কপার প্লেটে। তুমি যখন পোলারাইজেশন বের করবা, তার মানে কত কুলম্ব পার মিটার স্কোয়ার সেটা বের করতে হবে, রাইট? জি স্যার। তো আমরা পোলারাইজেশন একটা ফর্মুলা কিন্তু দেখছো, এই যে এই ফর্মুলাটা মনে আছে? জি স্যার। ওকে। এখানে হচ্ছে তোমার ইলেকট্রনের সরি, ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে ডিসটেন্সটা তৈরি হয়, মানে ডেল্টা, এটার ভ্যালু দেয়া আছে। তুমি ইলেকট্রনের চার্জ জানো, তবে তোমার বের করতে হবে শুধু এন। যেহেতু আমরা পার ইউনিট এরিয়াতে পোলারাইজেশন চাচ্ছি, সো পার ইউনিট এরিয়াতে এন কি আছে, কত আছে, পার মিটার কিউবে কতগুলা ইলেকট্রন আছে, সেটাই তো তোমার বের করতে হবে, রাইট? জি স্যার। সো পার মিটার কিউবে কিভাবে বের করা যায়? আমরা জানি প্রত্যেকটা কপারের মধ্যে ইলেকট্রন আছে 29টা, জি স্যার। 29। ওকে। আমরা যদি কপারের ল্যাটিস প্যারামিটার জানি, এবং এই ল্যাটিসটা যেহেতু এফসিসি স্ট্রাকচারে থাকে কপার, সো তার অ্যাটম হচ্ছে 4%। প্রত্যেকটা অ্যাটমে 29টা ইলেকট্রন আছে, এবং তার টোটাল ভলিউম আমরা জানি। সো টোটাল ইলেকট্রন পার মিটার কিউব বের হয়ে যাবে। অ্যাটমের তো স্যার সাইজ দেওয়া নেই। এটা দেয়া নাই, অ্যাটমের সাইজ, ল্যাটিস না স্যার, প্যারামিটারের সাইজ। ল্যাটিস প্যারামিটার, ল্যাটিস প্যারামিটার তো স্যার এখানে তো ডেটাটা দেওয়া আছে, কিন্তু স্যার তো মেইন প্রবলেমটাতে নেই। এখন স্যার যদি মেইন প্রবলেমটাতে ডেটাটা না দেওয়া থাকে, তাহলে আমরা যদি কিভাবে খুব ক্যালকুলেট করবো? যদি খুব কমন ম্যাটেরিয়াল হয়, তাহলে হয়তো ডেটা দেয়া থাকবে না, বাট জেনারেলি এই ডেটাগুলো দেয়া থাকবে। কারণ ল্যাটিস প্যারামিটারটা আসলে মুখস্থ রাখার কথা না। ওকে। কিন্তু স্যার যদি ডেনসিটির যদি ডেটা দেওয়া থাকে, খুব কমন ডেটা, যেমন ধরুন যে কপারের তো ধরুন যে 8.9 বা 9.6 এরকম কিছু একটা, হুম। সেক্ষেত্রে সেক্ষেত্রে কি আমরা এরকম মিসিং ডেটা রিজনেবল কিছু একটা ধরে কাজ করে ফেলবো? দেখো, যদি এরকম হয় যে তোমার পার্টিকুলারলি কোনো ডাটা ডিরেক্টলি দেয়া নাই, তাহলে রিজনেবল একটা ডাটা ধরলে কোনো প্রবলেম নাই। যদি এখানে ডাটাটা ডিরেক্টলি না দেয়, তাহলে সে এজিউম করে নিয়ে চাহিদা তুমি জানো, অথবা আশেপাশে অ্যাজিউম করতে পারবা। আশেপাশে অ্যাজিউম করলে তোমার ম্যাথের প্রসিডিউরটা তো সেম, তার মানে তুমি ক্যালকুলেশনটা জানো, রাইট? ওকে স্যার। ওকে। আয়নিক পোলারাইজেশন নিয়ে আরেকটা ম্যাথ আছে, সিমিলার জিনিস। এখন তোমার পোলারাইজেশনের ভ্যালুটা দেয়া আছে, তোমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে, তাহলে উল্টাটা। ওকে। এখানেও এন বের করতে হবে, সোডিয়াম ক্লোরাইড
তুমি জানো এফসিসি স্ট্রাকচার, রাইট? ক্যাটায়নিক জি স্যার। মুভমেন্ট যদি আমরা ধরে নেই তাহলে একটাতে 4টা ক্যাটায়ন আছে। সো এইভাবে তোমরা যদি বের করে ফেলে এন এর ভ্যালুটা বের করে ফেলবা, ফর্মুলায় বসাই ফেলো। ওকে, এখানে আরেকটা খুব ইজি ম্যাথ আছে, এটা আমি আসলে দেখাবো না, এই ম্যাথটা একটু দেখি আমরা। দেখো সুমিত, একটু ম্যাথটা একটু পড়ো, কি চাইছে সেটা একটু দেখো। ম্যাক্সিমাম পোলারাইজেশন এটা ইউনিট ভলিউম, আর প্রত্যেক স্কয়ার সেন্টিমিটার বেরিয়াম টাইটানেটে কতটুকু চার্জ স্টোর করা যেতে পারে। হ্যাঁ, সো এখন আমাদের, যেহেতু স্কয়ার সেন্টিমিটারে আছে, সুতরাং আমরা কোনো ক্যাপাসিটর প্লেটের রেসপেক্টে ক্যালকুলেশনটা করছি। হ্যাঁ, so এটা আমাদের হচ্ছে চার্জ কতটুকু স্টোর আছে সেটা বের করতে হবে। সাথে সাথে কিন্তু এই দুইটা ছবিও কিন্তু তোমার ডাটা, গিভেন ডাটা, মানে এই পর্যন্ত হচ্ছে কোশ্চেন। ওকে, ইয়েস স্যার। এখন এটা কিভাবে করা যেতে পারে বলো, এনি আইডিয়া? এখন স্যার আমাকে তো ল্যাটিস প্যারামিটারটা দেওয়া দেওয়া আছে, আর আমাকে এই চার্জের ডিসপ্লেসমেন্টটাও দেওয়া আছে। হ্যাঁ, যেহেতু আমার ডিসপ্লেসমেন্টটা দেওয়া আছে, আমরা আমরা সেই ডিসপ্লেসমেন্ট থেকে এখানে একটা ডি এর ভ্যালু আসবে, তারপর মানে ডিস্টেন্স। আর টাইটানিয়াম 4+ এর কতটুকু চার্জ আছে সেটাও আমরা জানবো, ফলে আমরা কিন্তু ডেল্টা চার্জ পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এন ডিরাইভ করা। এক্স্যাক্টলি। এই ম্যাথটাতে মেইন পার্টটাই হচ্ছে ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেশন করা। দেখো, এখানে টাইটেনিয়ামের ল্যাটিস তার ইউজুয়াল পজিশন বা সেন্ট্রাল পজিশন থেকে কতটুকু ডিসটেন্স সেটা বলে দেয়া আছে 6 6 পিকোমিটার। পিকোমিটার। এবং এটাকে যদি অক্সিজেনের আমি, আবার 9 পিকোমিটার। হ্যাঁ, এখন ধরো এই যে উম, এটা হচ্ছে অক্সিজেন, এটা অক্সিজেন, রাইট? ইয়েস এটাও স্যার। কিন্তু অক্সিজেন, এটাও হুম। অক্সিজেন, রাইট? এখন জি দেখো, স্যার। এখানে কিন্তু 6 আছে, এখানে কিন্তু 9 আছে। খেয়াল করো, এটা 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 সেম লাইন বরাবর আছে, যদি একটু খেয়াল করে দেখো। তার মানে এরা হচ্ছে 6 পিকোমিটার সরে আছে। বাট টপ, আমি যদি এটাকে সাইড ভিউ চিন্তা করি তাহলে টপ অ্যাটম এবং বটম অ্যাটম 9 পিকোমিটারের ডিস্টেন্সে আছে, রাইট? জি স্যার। তাহলে আমি বলতে পারি সাইডের এটা হচ্ছে, যদি সাইড ভিউ থাকে তাহলে ওই পাশে পিছনের যে আরেকটা অক্সিজেন আছে সেটাও তাহলে সিমিলার 6 পিকোমিটার ডিস্টেন্সে আছে। জি স্যার। তার মানে 4টা অক্সিজেন হচ্ছে 6 পিকোমিটার, 2টা হচ্ছে 9, আর মাঝখানে যে টাইটেনিয়াম আছে সেটা হচ্ছে 6। এটা হচ্ছে আমাদের গিভেন ডাটা। ইনিশিয়ালি তোমাকে যেটা বের করতে হবে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট বের করার এটা ছিল জি স্যার। কিউ ডেল্টা, কিউ ইকুয়াল হচ্ছে জেড ই ডেল্টা। মানে অ্যাকচুয়ালি স্যার ডাইপোল মোমেন্ট তো আমরা স্যার যে কোনো পয়েন্টের রেসপেক্টেই ক্যালকুলেট করতে পারবো। হ্যাঁ, একটা ফর্মুলা ছিল যে নর্মাল ডাইপোল মোমেন্টকে যখন আমরা টোটাল এরিয়া, একটা ছোট এরিয়া হচ্ছে ডাইপোল মোমেন্ট, যখন এটা টোটালটাকে আমরা কম্বাইন করি তখন কিন্তু আমরা আমরা আলটিমেটলি পোলারাইজেশন পাই। তো আগের ফর্মুলা যে আমরা পি ইকুয়ালস টু এন কিউ ডেল্টা লিখতেছিলাম, এন কিউ ডেল্টা, এই কিউ ডেল্টাটাই কিন্তু ডাইপোল মোমেন্ট, এবং এন যখন আমরা গুণ করতেছি তখন একটা বড় এরিয়া নিয়ে আসতেছি এবং তখন আলটিমেটলি পোলারাইজেশনে কনভার্ট করতেছি। ওকে, ইয়েস স্যার। সো আমি টাইটেনিয়ামের ডাইপোল মোমেন্ট কত সেটা বের করতে পারবো। জি ইলেকট্রন স্যার। আছে, ডিসপ্লেসমেন্ট আছে, অক্সিজেন টপে যে আছে তার ডাইপোল মোমেন্ট বের করতে পারবা, ডিসপ্লেসমেন্ট, আর সাইডে। এখন প্রত্যেকটা ডাইপোল মোমেন্ট বের করে ফেলছো, এখন তোমাকে পোলারাইজেশন বের করতে হবে। যখন পোলারাইজেশন বের করবা অথবা টোটাল ডাইপোল মোমেন্টটা বের করবা, টাইটেনিয়ামের একটা কিন্তু ওই সেলের ভিতর পুরোটাই আছে। সো 1 ইনটু যে ডাইপোল মোমেন্টটা বের করছো, টপ এবং বটমে হাফ হাফ করে একটা ল্যাটিসে আছে, রাইট? জি স্যার। সো টোটাল আছে একটা, সো 1 এবং তার টপটার ডাইপোল মোমেন্ট। সাইডে আছে 4টা, বাট তারা শেয়ার করতেছে আশেপাশের ল্যাটিসের সাথে, সো আলটিমেটলি 4 এর হাফ 2, রাইট? জি স্যার। সো এই দুইটা প্রত্যেকটা ডাইপোল মোমেন্ট আমরা বের করছি হচ্ছে এত করে, তাহলে এটা টোটাল যদি আমি সামেশন করি, এটা হচ্ছে আমার টোটাল ডাইপোল মোমেন্ট। জি স্যার।
ডাইপোল মোমেন্ট বের করে ফেলছি, এখন আমি যদি পোলারাইজেশন বের করতে চাই পার কিউবিক সেন্টিমিটারে, ওকে, ভলিউম দ্বারা ভাগ করে ফেললাম, জি স্যার। পোলারাইজেশন পেয়ে গেছো, চার্জ পেয়ে যাবা, পোলারাইজেশন ইনটু সারফেস এরিয়া, জি স্যার। এরিয়ামটা পার সেন্টিমিটার স্কয়ারে বলছে, তোমার ম্যাথ শেষ, ওকে। জি স্যার। ওকে, সিমিলার এরকম আরো কিছু ম্যাথ আছে, আমি স্লাইডটা তোমাদের দিয়ে দিব, জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করে গেলে আর কোনো প্রবলেম নেই, ফর্মুলা গুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, সিআর আছো? জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, ওকে। তোমাদের ক্লাস টেস্ট শনিবার দিবা, রাইট? জি স্যার। সবাই তো একমত? জি স্যার। জি স্যার। আচ্ছা, ক্লাস টাইমে দিবা না পরে দিবা? শনিবার স্যার হ্যাঁ পরে দেওয়া যায় আর কি, মানে ক্লাস টাইমে পরে, মানে স্যার 1টার দিকে। তোমাদের প্রবলেম না থাকলে আমার প্রবলেম নাই। স্যার 1টার দিকে থাকুক। আচ্ছা, সিলেবাসটা কি হবে? সিলেবাস আমি জানাই দিচ্ছি। তোমাদের সিলেবাস হবে, কেউ একজন লিখে নাও। ওয়েট, আমি একটু বলতেছি। তোমাদের এই ক্লাস টেস্ট এবং তারপর আরেকটা ক্লাস টেস্ট থাকবে, রাইট? জি স্যার, 2টা থাকবে। আমি তোমাদের দুইটার সিলেবাস একবার বলে দিচ্ছি, কেউ সিআর লিখে রাখো। জি স্যার, এখানে রাখছি। নেক্সট ক্লাস টেস্ট মানে ক্লাস টেস্ট 2 এর সিলেবাস হচ্ছে লেকচার 11, 12, 13, 14, মানে আয়নিক কন্ডাক্টিভিটি, ইলেকট্রনিক কন্ডাক্টিভিটি, ডাইইলেকট্রিকের দুইটা লেকচার, ওকে। প্লাস এর সাথে আসবে টেম্পারেচারের ইফেক্ট ছিল, আমরা বন্ধের আগের লাস্টের দিকে পড়ছিলাম, ক্রিপ, ফ্যাটিক, এইসব মেকানিক্যাল প্রপার্টির উপর যে টেম্পারেচার ইফেক্ট, 25 এবং 26 লেকচার, আচ্ছা। 6টা, ঠিক আছে। জি স্যার। স্লাইড গুলো তো টিমসে আপলোড করা আছে তাই না স্যার? স্লাইড যেগুলো বাকি আছে আমি এখনই দিয়ে দিচ্ছি, প্লাস তোমাদের লেকচার ভিডিও সহ। আর ক্লাস টেস্ট 3 নাম্বার 3 মানে এর পরেরটায় সিলেবাস থাকবে 15 থেকে 19, 15, 16, 17, 18, 19, ওকে। জি স্যার। আর সিআর একটু নোট করে রাখো, আচ্ছা স্যার, আমি নোট করে নিয়েছি। ওকে। সো বুঝে পড়ো স্লাইড গুলা, এবং অবশ্যই বই ফলো করার চেষ্টা করো, কার্ভ দিয়ে কি বুঝাইছে, ম্যাথ গুলা কিভাবে করছে এগুলো একটু দেখো, কেন হয়েছে এটা এক্সপ্লেন করার চেষ্টা করো, তাহলে আশা করতেছি কোনো সমস্যা হবে না। আর কার কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন আছে আর? সুমিত? না স্যার, এখনো পর্যন্ত তেমন কোশ্চেন আসেনি। পুরোপুরি আচ্ছা, ক্লিয়ার করে সমস্যা হলে তারপর। সমস্যা নেই, ক্লাস টেস্টের পড়ার জন্য যদি কোনো প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তোমাদের কি আজকে বিকালে ওরিয়েন্টেশনের ব্যাপারে কিছু জানাইছে বা থাকতে হবে এরকম কিছু বলেছে? তো স্যার মানে কি ব্যাপারে, মানে কিসে ওরিয়েন্টেশন? ও আচ্ছা, ওই যে লেভেল 1 টার্ম 1 ওদের মনে হয় ওরিয়েন্টেশন আছে একটা, তাহলে ও তোমাদের আচ্ছা। তোমাদের মনে হয় প্রেজেন্ট থাকার কথা বলে নাই না? না স্যার, আমরা কিছু জানি না আর কি। না স্যার, আমাদের কিছু বলা হয়নি। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে হয়তো শুধু ওদের নিয়েই, ওকে। ঠিক আছে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করি। ওকে, ভালো থাকো সবাই তাহলে।